স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আমি আছি জাহিদ হোসেন। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রামাণ্য চিত্র নির্মাতা কামাল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকেই। প্রথমে ঈদের শুভেচ্ছা। ফারুকী, ঈদ কেমন কাটলো? ঈদ ভালো কাটছে, খুব ভালো ঘুম হচ্ছে এবং আমি একটু ভালো মুডে আছি ঈদে। কেন ভালো মুডে থাকার জন্য কি ঈদের সরাসরি কোনো ভূমিকা আছে নাকি বাইরের কোনো কিছু? না, ঈদের একটা ভূমিকা আছে যে ছুটি পাওয়া যায়, আর আরেকটা ভালো ভূমিকা হচ্ছে যে কারণ হচ্ছে যে আমি এই ঈদের আগে আমরা একটা বিজ্ঞাপন অনেক পরিশ্রম করে করছিলাম ক্রাউন সিমেন্টের জন্য করা। তো ওইটা আমরা ঈদের আগের রাতে চাঁদ রাত 12টার দিকে ফেসবুকে পাবলিশ করার পরে এখন নর্মালি আপনারা জানেন যে ঈদের সময় অনলাইনে ট্রাফিক খুব কম থাকে, কিন্তু সে অবস্থায় আমরা অভূতপূর্ব মানে সাড়া পেয়েছি। মানে এটা শেয়ার হয়েছে এখন পর্যন্ত 4000-এর উপরে, ভিউ হয়েছে 1,65,000, এবং এটা পুরোটা অর্গানিক, কোনো বুস্টিং নেই। সো এই শেয়ারগুলো দেখি আর কি কি কমেন্ট লেখে ওটা পড়ে আমার মন ভালো হয়ে যায়। এবং এটা অবশ্যই আমরাও যতটুকু দেখেছি, পুরো ভার্সনটা অবশ্য দেখিনি টেলিভিশনে, সেটা বাংলাদেশের শ্রমিকরা যারা বিদেশে আছেন তাদের একটা অনুভূতি দেশ নিয়ে, সেটা অবশ্যই সবাইকে ছুঁয়ে যাবে, সেটাই খুবই স্বাভাবিক। আমরা এই যে দেশ নিয়ে মানুষের অনুভূতিটা, সেটা কিন্তু এখন আমাদের দেশ বলতে আর শুধুমাত্র 55,000 বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ না। এটা দেশ মানে আসলে পুরো পৃথিবীটাই। সেখানে যারাই আমাদের মানে এটা জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটির দিক থেকে যদি চিন্তা করি, তাহলে সেটা অবশ্যই সাইকোলজিক্যাল প্রক্সিমিটি যদি ফেলি, তাহলে বোঝা যাবে যে প্রায় সারা বিশ্বটাই এখন আমাদের দেশ, কারণ আমাদের দেশের মানুষরা ছড়িয়ে আছে। সেই ক্ষেত্রে এই যে আমাদের দেশের মানুষ, তাদের সঙ্গে যোগাযোগের একটা সবচেয়ে উপযোগ্য ভাষা বলা যায় চলচ্চিত্র অথবা টেলিভিশন। টেলিভিশন তো এখন বাংলাদেশের ভিউয়ারশিপের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতেই কিন্তু ভিউয়ারশিপ অনেক বেড়েছে। আপনার যারা শেয়ার করেছে তাদের হয়তো আপনি খুব ভালো মতো যদি দেখেন, তাহলে দেখবেন অনেক জায়গায় সারা বিশ্ব থেকে। এখন যারা শেয়ার করছে তাদের মধ্যে বেশিরভাগই দেশের বাইরে, কারণ ঢাকা এখন ফাঁকা, ফলে অনলাইনের লোক, ঢাকার মানুষ কম এখন এই মুহূর্তে। এই যে পুরো বিষয়টা, অর্থাৎ আমাদের ভিজুয়াল মিডিয়ামের জন্য সারা বিশ্বটাই এখন আমাদের ক্ষেত্র, এবং সারা বিশ্বতেই এখন চলে যাওয়ার সুযোগটা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। সেটা আপনি একটা চলচ্চিত্র নির্মাণ করেন, এমনকি একটা ছোট্ট পিটিসি নির্মাণ করেন যেটা মানুষ বিজ্ঞাপন দেখছে, সবটা মিলে। সেই ক্ষেত্রে আমাদের যাত্রাটা নিয়ে যদি আমরা একটু জানতে চাই, যে সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে অনেক মানে মাঠটা এখন প্রস্তুত, এখন মাঠের কর্মীরা কতটুকু প্রস্তুত? আপনারা কাজ করছেন বিভিন্ন মিডিয়ামে, সেগুলি নিয়ে আপনি, সাইমন, আপনারা বড় বড় চলচ্চিত্র উৎসবেও যাচ্ছেন, কিন্তু সেই আমাদের কিন্তু এখনো পর্যন্ত ওইটাই অনেকখানি ছুঁয়ে যায় যে আমাদের ছবি যাচ্ছে বড় চলচ্চিত্র উৎসবগুলিতে, এবং সেখানে যেরকমই হোক একটা অনেক ক্ষেত্রেই আমরা যেটা মনে করি যে প্রশংসা পাওয়াটাই আমাদের বড় পুরস্কার, সত্যিকারের পুরস্কার পাওয়ার চাইতেও। তো এই ক্ষেত্রগুলি নিয়ে কাজ করার ক্ষেত্রে মানে বাংলাদেশের অবস্থানটা কিরকম? এই যে ঈদেও অনেক কিছু আমরা দেখছি, কন্টেন্ট যদি চিন্তা করেন তাহলে অনেক কন্টেন্ট আসছে। না, এটা তো মানে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে আমাদের চলচ্চিত্র ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে তরুণ একটা ওয়েভ আমরা টের পাচ্ছি। এবং এটা কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে মোস্টলি সবাই স্বাধীনতা উত্তর প্রজন্ম, মানে পোস্ট 71 জেনারেশনের একটা ওয়েভ কিন্তু আমরা টের পাচ্ছি। এবং সেটা মানে আমার তো মনে হয় যে আশেপাশে যতগুলো কাজ চলছে বা যেগুলো আমরা, শুধু আমরাই না, বাইরে আরও অনেকেই আমি নাম জানি, আকরাম খান বলে একটা ঘাসফুলের কথা জানি, বা ওয়াহিদ তারিক বলে একজন একটা ছবি বানাচ্ছেন বলে জানি, বা মাহমুদ দিদার বলে খুবই ভালো একজন নাট্য নির্মাতা এখন ছবির কাজ করছেন। তো এখানে কিন্তু আসলে শুধু মানে ব্যাপারটা আন্তর্জাতিক বিশ্বেই আমরা পৌঁছাচ্ছি তা না, কিন্তু কালেকটিভলি একটা পোস্ট 71 জেনারেশনের সম্ভবত আমরা একটা মানে পদযাত্রার একটা সাউন্ড মাত্র শুনতে পাচ্ছি। এখন এটা ডিপেন্ড করছে আমরা সেটা কিভাবে কালেকটিভলি ওন করছি এবং কালেকটিভলি সেটা কিভাবে কেটার করছি। সবাই আমরা শুনতে কি পাচ্ছি কিনা, শুনতে কি পাও প্রশ্নটা অবশ্যই চলে আসে, যে সত্যি আমরা ওই জায়গাটায় যেতে পারছি কিনা। সেইখানে একটা মনে হয় যে বলা যায় যে দর্শকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ভালো কাজগুলির অনেক ক্ষেত্রে কিন্তু ফারুকী ভাই আমরা দেখেছি যে কিছু প্রতিবন্ধকতা এখনো রয়ে গেছে, কারণ আমরা প্রদর্শনের জায়গাগুলি খুব দর্শক উপযোগী করে তুলতে পারিনি। এবং
ধরেন ঈদের কথাই, আমরা ছোটবেলায় যেই ধরনের চলচ্চিত্র নিয়ে ঈদের যে উন্মাদনাটা ছিল সেটা মানে এখন ঈদকে ঘিরে আর কি। ঈদকে ঘিরে, হ্যাঁ, সেইটা এখন হয়তো আমাদের ছোটবেলার মতো নাই, এবং সেই জায়গাটায় যাওয়ার সুযোগ রয়ে গেছে। সেইগুলি আসলে কিভাবে আমরা এক্সপ্লোর করতেছি, যথাযথ জায়গায় আছে কিনা? আলোচনা এত গভীর এবং জটিল জায়গায় চলে গেছে, আমি যে কোন জায়গা থেকে শুরু করব আর কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে দিব এটা বুঝতেছি না। প্রথমে কয়েকটা কথা বলি। একটা হচ্ছে যে প্রথম আপনি একটা কথা বলেছেন যেটা গুরুত্বপূর্ণ, যে এখন আসলে পৃথিবীতে কোনো দেশ নাই। ইন্টারনেট আসার পরে সব দেশই এক দেশ। আপনি ইন্টারনেট আসার ফলে সব দেশের মানুষই, যে পাপুয়া নিউগিনির যে একটা ইয়াং ছেলে আছে সে যে জ্ঞানটা ইনহেরিট করছে, আর ইতালির একটা যে ইয়াং ছেলে আছে সেও একই জ্ঞান ইনহেরিট করছে। ফলে আপনার এখন আর বলার অবকাশ নাই যে দেখো আমাদের তো আমরা জানতে পারি না, আমরা দেখার সুযোগ পাই না, এই এই ইনপুটের সুযোগ কম, এটা বলার জায়গা কম। ফলে এটা যেমন আমাদের সামনে সম্ভাবনা তৈরি করেছে, এটা আমাদের সামনে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আপনি এখন আর একটি ছবি বানিয়ে কলকাতা ফেস্টিভ্যাল বাহা বাহা করলো আর এতে আপনি খুশি হয়ে গেলেন, এই দিন এখন আর নাই। এখন আপনাকে সত্যিকারের বড় মঞ্চে খেলতে হবে। আমার বিশ্বাস আমাদের এখনকার, আমি অনেক ইয়াং ছেলে পেলে জানি যারা ছবি বানাচ্ছে না, অনেক ছোট ছোট ভিডিও বানাচ্ছে, হয়তো ফুটবলের জন্য ভিডিও বানাচ্ছে। আমি ইন্টারনেটে অনেকগুলো এরকম ভিডিও, ভাইরাল ভিডিও দেখি যেগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই পাওয়ারফুল, এবং এগুলোর মধ্যে আমি বুঝতে পারি যে এদের চোখটা সামনে, এরা দূরে যাবে। এখন আপনি যেটা আরেকটা কথা বলেছেন যে আমাদের যেরকম সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু আমরা কি আসলে শুধু ওই ছেলে ভোলানো পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ আছি কিনা? অনেক ক্ষেত্রে আছি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জেনুইনলি বলার মতো অনেক বড় জায়গায় গেছি। যেমন আমি যদি বলি, তারেক ভাইয়ের মাটিমনা ডিরেক্টর্স ফোর্টনাইটে গেছিল, ঠিক আছে, ওখানে ফিফরেস্কি অ্যাওয়ার্ড পেয়েছে, হুইচ ইজ এ ডিরেক্টর্স ফোর্টনাইট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড কনটেক্সটে যদি আপনি দেখেন। তারপরে বিপ্লবের স্বপ্ন ডানা গেছে টরন্টোতে, রটারডামে ছিল ওটা। এরপরে টেলিভিশন পুসানে ক্লোজিং হয়েছে। পুসান ইজ ওয়ান অফ দ্য, আই মিন এশিয়ার তো সবচেয়ে বড় বটেই, দুনিয়ার এখন সেরা 10টার মধ্যে কেউ 8টা 10টা এরকম বলে। সো এরকম জায়গাতে একটা ক্লোজিং ফিল্ম হয়েছে। সাইমনের ছবি লিপজেগে ওপেনিং ফিল্ম ছিল। তারপরে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড আছে, যেটা কাইন্ড অফ এশিয়ান অস্কার। এশিয়ান অস্কার ইন দ্য সেন্স, দেখেন আপনি একটা ফেস্টিভ্যাল বড় কিনা, একটা অ্যাওয়ার্ড বড় কিনা, এটা বুঝবেন এখানে কারা কম্পিট করছে। এবং এই এটা আমি এটা এই মুহূর্তে বলতে চাই, কারণ আমাদের বাংলাদেশের পত্রিকাগুলো, এমনকি হয়তো টেলিভিশনগুলো, এই ফেস্টিভ্যালগুলোকে মুড়ি আর মুরগি সব এক জায়গায় করে ফেলেছে। এ সব কিছুই একই কাভারেজ পায়। এটার মুশকিলটা হচ্ছে আপনি মানে মানে কি বলে ওয়েট বুঝে আপনাকে রিপোর্টিং করতে হবে। আপনি এটা খুব বোঝা খুব সহজ, যে ফেস্টিভ্যালগুলোতে ইম্পর্টেন্ট ছবিগুলো কম্পিট করে, এবং যে সেই ফেস্টিভ্যালগুলো দেখবেন যে আপনি ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, স্ক্রিন, ইন্ডি ওয়্যার এরা কভার করবে। যে মেজর নিউজ পেপারগুলো যদি কভার না করে তাহলে বুঝবেন যে এটা আসলে মেজর ফেস্টিভ্যাল না, হুইচ ইজ ভেরি সিম্পল। এখন এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে কম্পিট করে কারা? এশিয়া প্যাসিফিক রিজনের সব টপ ফিল্মগুলো, ফ্রম ওঙ্কার ওয়াই, যেমন আমরা যে বছর কম্পিট করেছি, টেলিভিশন যেবার গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড পেলো, এবার আমরা উই হ্যাড টু কম্পিট উইথ ওঙ্কার ওয়াই, যাকে দেখে আমরা বড় হয়েছি। উই হ্যাড টু কম্পিট উইথ আসগার ফরাদি, উই হ্যাড টু কম্পিট উইথ আসগার ফরাদি, কিন্তু হিরোকাজি কোরিয়াদা। সো অল দ্য বিগ শটস এশিয়ান ফিল্ম মেকার্স। সো এটা ঠিক বলা যাবে না যে আমরা শুধুমাত্র লোক দেখানো ফেস্টিভ্যালগুলোতে বাংলাদেশের ছবি পুরস্কৃত বা সম্মানিত হচ্ছে। আমার মনে হয় যে আমাদের বলার মতো অনেকগুলো মেজর জায়গায় গেছে, যেটার প্রমাণ আপনি যদি দেখেন যে মেজর নিউজ পেপার যেগুলো আছে, ভ্যারাইটি, হলিউড রিপোর্টাররা বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট করতে গেলে এখন মাঝে মধ্যে মোটামুটি এক ধরনের সম্মানের কথাবার্তা লেখে। আপনি ইমনের ছবিটা যে পাঠানো হলো অস্কারে, জালারের গল্প, ওইটাতেও যদি আপনি দেখেন যে হলিউড রিপোর্টার যে রিপোর্টটা করেছে, ওখানেও বাংলাদেশের ছবি সম্পর্কে তারা মোটামুটি গত কয়েক বছরের যে একটা পরিবর্তন এসছে এটাকে তারা ইঙ্গিত করার চেষ্টা করেছে। সো একদমই যে কিছু হচ্ছে না তা না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি বলতে পারেন যে হওয়ার মানটা কতখানি। আমাকে যদি বলেন, আমি মনে করি প্রত্যেকটা হওয়ার 3টা দিক থাকে, একটা দর্শক, একটা নির্মাতা, একটা হচ্ছে মাঝখানে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়া ছবিটাকে দর্শক পর্যন্ত নিয়ে যাবে বা ছবিটা বানানোর সুযোগ করে দেবে। এই 3টার কথা যদি বলি তাহলে আমি বলবো দর্শক আমাদের অ্যামেজিং, দর্শক ইজ রেডি, নির্মাতা মোটামুটি রেডি, কিন্তু নির্মাতাদের ব্যাপারে আমার অনেক অভিযোগ আছে, সমালোচনা আছে, সেটা পরে অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে করব। আর মাঝখানে আমাদের অনেক গোলমাল আছে। মানে একটা নতুন ছেলে যদি ছবি বানাতে চায়, সে কোন প্রডিউসারের কাছে যাবে এই মুহূর্তে আমাদের সামনে আমি দেখি না। ডিস্ট্রিবিউটররা ছবিটা কতখানি আসলে নিয়ে যেতে পারছে, আচ্ছা সিনেমা হলে যাওয়ার পরে কত % টাকা প্রডিউসারের ঘরে আসছে, এই জিনিসগুলো আমাদের মনে গোলমাল আছে। এটা নীতিমালা ঠিক করতে হবে আমাদের। নীতিমালাটা অবশ্যই একটু তাত্ত্বিক বিষয়। সাইমন,
যেইটি আপনি বলেছিলেন যে ৭১ পরবর্তী প্রজন্ম এখন আসলে এক ধরনের আওয়াজ দিচ্ছে যে তাদের আগমনী বার্তা শোনাচ্ছে, সেইটা নিয়ে আরেকটু শুনতে চাই। কারণ ফারুকী ভাই যেই তালিকা দিলেন সেই তালিকা আমার মতো একেবারেই যারা মূলধারার সিনেমা না দেখা লোক তাদেরকেও কিন্তু উৎসাহিত করে যে হ্যাঁ সত্যিকার অর্থেই জিনিসটা আমরা জানি না বলে মনে করার কোনো কারণ নাই যে এগোচ্ছি না। সমস্যাটা ওই জায়গায় যে এগোচ্ছি কিন্তু সেটা হয়তো আমরা জানছি না বা ঠিক মতো ওইটা অনুসরণ করছি না। আমরা একটু ৭১ পরবর্তী প্রজন্ম যে আওয়াজ এনেছে সেইটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, যে সত্যিকার অর্থেই এখন আমাদের চলচ্চিত্র অনেক ভালো একটা জায়গায় চলে এসেছে। কিন্তু আপনার উত্তরটা নেব একটা বিরতি থেকে ফিরে এসে। যাচ্ছি একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। সাইমন, এই যে ৭১ পরবর্তী প্রজন্মের কথা বলছি, আমরা গত কয়েক বছর ধরেই যদি আমরা দেখি যে নতুন অনেক চলচ্চিত্র আসছে এবং সেগুলি বেশ আশাও মানুষের মধ্যে সঞ্চার করতে পেরেছে। এই প্রজন্মটা এবং তাদের কাজ এখন কি, যেটা আপনিও প্রতিনিধিত্ব করছেন, আমরা একটু জানতে চাই। মানে আমি যে জায়গাটা থেকে আপনি আলোচনাটা করছিলেন যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন চলচ্চিত্র নিয়ে বাংলাদেশে যে উপস্থিত হচ্ছে, সেইখানে আমি বলছিলাম যে আমি সামনে সম্ভাবনা দেখতে পাচ্ছি যে ৭১ পরবর্তী প্রজন্ম, আমরা মোটামুটি সবাই ৭১ পরবর্তী প্রজন্ম, এবং নতুন যে ব্যাচটা আসছে আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু একটা হিউজ সম্ভাবনার জায়গা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এইটা আবার খুব কেয়ারফুলি, যেটা ফারুকী ভাই প্রসঙ্গটা তুললেন যে এখানে মিডিয়ার একটা দায়বদ্ধতার জায়গাটা কিন্তু আমরা সংকটটাও একই সাথে ফিল করছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে প্যারিসে সিনেমা দুলে শুনতে কি পাও যখন গ্রাপি পেল, তার আগে কিন্তু হেইডি হনিগমান বা রীতিপানের মতো চলচ্চিত্র নির্মাতারা এখানে গ্রাপি পেয়েছেন। কিন্তু এইটা যখন আমি প্রেস রিলিজে দিচ্ছি, এটা কিন্তু অনেকেই ব্যাপারটা ওই জায়গাটা বুঝতেই পারছে না বা অনেকে অমিট করে দিচ্ছেন। এখন সংকটটা কোথায়, যে মিডিয়া যদি ওই জায়গাটা, যে রীতিপান ফিল্ম মেকার কে বা হেডি হনিগমান ফিল্ম মেকার কে, কোন স্ট্যাচুরের ফিল্ম মেকার, সেই লেভেলের একটা অ্যাওয়ার্ড বাংলাদেশি একটা ফিল্ম পাচ্ছে, সেই জায়গাটা যেরকম অ্যাপ্রিসিয়েট করাটা খুব জরুরি। আবার আরেকটা জায়গায় যেটা ফারুক ভাই বললেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কোনো একটা আঞ্চলিক একটা উৎসব, কোনো একটা জায়গার একটা কোনো পুরস্কার বা একটা রিকগনিশনকে এত বড় করে দেখা হচ্ছে যে সেটা আবার ওই যে মুড়ি মুড়কির যেটা বললেন, মুড়ি মুড়কি একদার হয়ে যাচ্ছে। এখন সমস্যাটা যেটা হচ্ছে যে আমি যদি একটু ক্রিকেটের প্রসঙ্গে আসি, হ্যাঁ, আমরা তো ক্রিকেট প্রেমিক জাতি, আমরা তো ক্রিকেট নিয়ে অনেক উন্মাদনার মধ্যে থাকি। এখন ক্রিকেট কিন্তু আমরা আজকে এই উন্মাদনায় একদিনে এসে পৌঁছাইনি। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আইসিসি কাপ জিতেই কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে গিয়েছি। মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে আমরা যেদিন ক্রিকেট খেলা শুরু করছি সেদিনই কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে খেলেছি। সো প্রথম সারির উৎসবগুলো খেলার হিসাবে যদি দেখি, সেখানে প্রস্তুতি হিসাবে কিন্তু এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোকে অ্যাপ্রিসিয়েট করাটা খুব গুরুত্বপূর্ণ, সেলিব্রেট করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি প্রথম সারির উৎসবে যাওয়ার আগেই, আমি যদি কোনো একটা ওইরকম একটা জায়গায়, মেজর জায়গায় কম্পিট করার আগেই যদি একটা ধরেন তামিল একটা উৎসব বা ধরেন একটা উত্তরাখণ্ডের একটা উৎসবকে এমনভাবে দেখি যে এটা আসলে আমরা বিশ্ব জয় করে ফেলেছি, তাহলে কি হবে, যে নির্মাতা কাজটা করছেন সেও কিন্তু ভবিষ্যতের চ্যালেঞ্জ বা তার ড্রিমটাও কিন্তু অনেক ছোট হয়ে আসবে। সেক্ষেত্রে খেলাধুলার উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা ছোটবেলায় ডানা গুথিয়া কাপ সবচেয়ে বড় ভুল হয়েছে ওই খেলাটা দেখায়, কারণ যখন টেলিভিশনে ওই খেলা দেখানো হলো তখন দেখলাম বড় বড় ছেলেরা সব খেলছিল। তো ডানাগথিয়া কাপ ছিল বিকেএসপির সম্ভবত একটা ফুটবলের একটা জয়। তো এইটা হয় কি, তারপর আপনি আসলে আর কোনো ফিউচার তৈরি করতে দেন না। তো রিস্কটা কিন্তু আমরা চলচ্চিত্রের ক্ষেত্রে এটা যেমন আমরা সম্ভাবনা দেখছি, সেইভাবে সংকটও দেখছি। আরেকটা ঘটনা বলি, আজকেরই খুব প্রাসঙ্গিক ক্রিকেট সংক্রান্ত, খেলা সংক্রান্ত। সেটা যে ধরেন যে আজকে আমরা খুবই দুর্ভাগ্যজনক একটা সংবাদ আমরা স্ক্রলে পড়লাম যে বাংলাদেশে আসার কথা ছিল পরশুদিন অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম, তারা আসছেন না নিরাপত্তা সংকট দেখিয়ে। এখন আমরা যদি সাধারণ দর্শক হিসেবে আমরা যখন রিড করি, এটা কিন্তু আমাদেরকে হিউমিলিয়েট করে, এটা কিন্তু আমাদেরকে এক ধরনের অপমান করে। কিন্তু তো সেই জায়গাটায় কিন্তু আসলে আন্তর্জাতিক বিভিন্ন রকম রাজনীতি বলি বা বিভিন্ন রকম মানে টানাপোড়েন দিয়ে কিন্তু বিসিবিকেও কিন্তু তার নিজের অবস্থানটা তৈরি করে রাখতে হয়। ঠিক চলচ্চিত্রের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেরকম। সম্প্রতি আমরা একটা ছবি নিয়ে রিসেন্টলি হলিউড রিপোর্ট এমনভাবে একটা রিপোর্ট করেছে যেখানে আমরা কালেকটিভলি কিন্তু ফিল্ম মেকাররা এফেক্টেড হচ্ছি। তো আমি বলবো যে বরঞ্চ মিডিয়ার এখন যতটুকু সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা এক্সপ্লোর করার জন্য মিডিয়ার দায়িত্বটা অনেক বেড়ে গেছে। এখন আমি আজকে আপনার কাছে এসে দাবি করলেই হবে না যে আমরা কিন্তু চাঁদে চলে গেছি। মানে একদম স্পেসিফিক্যালি মিডিয়া কিসের ভিত্তিতে এক ধরনের বলা যায় যে ট্রিটমেন্ট দিচ্ছে, সেইটা নিয়ে আপনার প্রশ্ন আছে।
একটা ছোট্ট শব্দ হচ্ছে গুগল, শুধু এইটুকুকে একটা ফিল্টার হিসেবে ইউজ করলেই হবে। আপনি যদি মানে 4টা প্রেস রিলিজ আপনার কাছে আসলো, আপনি গুগলে 4টা প্রেস রিলিজের লিঙ্কটা ক্রস চেক করেন, তখনই আপনি রেফারেল জায়গাটা বুঝতে পারবেন, মানে তখনই বুঝতে পারবেন যে এটার অবস্থান কত জায়গাটা, ট্রিটমেন্ট কত জায়গাটা কীভাবে হবে। আর এটা কিন্তু এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা কিন্তু, আমি আবার বলবো যে 71 পরবর্তী প্রজন্মের যে নতুন যে একটা ওয়েবের আমরা যে সম্ভাবনাটা দেখছি, সেই সম্ভাবনাটা কেটার করার কিন্তু একটা কালেকটিভ দায়িত্ব। এটা এককভাবে একজন নির্মাতাও যেরকম কিছু করতে পারবে না, প্রযোজক বা ডিস্ট্রিবিউটর সবাইকে কালেকটিভলি করতে হবে। যেটা একটু আগে উনি বলছিলেন যে আমরা দুটো জায়গা আছে, দর্শকও দেখা যাচ্ছে তৈরি, নির্মাতারাও মোটামুটি তৈরি, কিন্তু আমাদের মাঝখানের জায়গাটা নেই। তো মাঝখানের জায়গাটা তৈরি যে হচ্ছে না, সেটা নিয়েও তো মিডিয়ার প্রশ্নটা তোলা উচিত। মাঝখানের জায়গাটা শুধু নীতিমালা নির্ভর না, কিন্তু আমাদের এক ধরনের উইল নির্ভরও। আপনারা আজকে একটা সিনেপ্লেক্সে আমরা যখন একটা ছবি দেখি, সেখানে একজন প্রযোজক পরিচালকের মধ্যে বন্টনটা কিভাবে হচ্ছে, বা কত টাকার বন্টন হচ্ছে, 15%। কত পার্সেন্ট বন্টন হচ্ছে, মানে আমি তো 11 টাকা না 12 টাকা করে পাইছি একটা টিকেটে, বুঝছেন? তো এই ব্যাপারগুলো প্রতিটা জিনিসই কিন্তু খুবই কালেকটিভলি ইনভলভ। বা আমি ঢাকার বাইরে একটা হলে বিদেশি ছবি দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি ঢাকায় একটা হলে 10টার মধ্যে 9টা ছবি বিদেশি দেখাচ্ছি, আমার দেখার কেউ নেই, বলার কেউ নেই। মানে এই যে একটা অদ্ভুত হজপজ সিচুয়েশন, এটা এখন নীতিমালা হচ্ছে, আশা করা যায় যদি আমরা এটা দিকে তাকায় আছি, আমরা এটার আলোচনায় আমরা গেছি, আমরা অংশগ্রহণ করছি, আমরা ফ্র্যাঙ্কলি কথা বলছি, এখানে উইলটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মিডিয়া ঠিক যেরকম, মানে আমরা গণতন্ত্রের ক্ষেত্রে আপনারা বলেন না যে আমরা 4টা স্তম্ভের একটা স্তম্ভ, মানে সামাজিক বিনির্মাণে কিন্তু মিডিয়ার একটা সাংঘাতিক জায়গা আছে, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে আছে, সেটা প্রত্যক্ষভাবে চলচ্চিত্রের ক্ষেত্রে আছে। সেই জায়গাটা আমার মনে হয় আমাদের ম্যাচিউর করার সময় আসছে। আর না হলে যেটা আসার কথা, সোশ্যাল মিডিয়া আমাদের সামনে মিডিয়াগুলোকে অপ্রাসঙ্গিক করে দিচ্ছে, অপান্তীয় করে দিচ্ছে। মিডিয়াদের বোঝার সময় হয়েছে। যেমন আগে আমি পত্রিকাকে খুব ভয় পেতাম, যদি আমাকে ট্রিটমেন্ট না দেয় কি হবে। এখন আমি পত্রিকা গুনিও না। মাই ফেসবুক ইজ মাই টুল। আমাকে যদি নিউজ ডেসিমিনেট করতে হয়, আমি আমার ফেসবুকে ডেসিমিনেট করব। ফলে আমাদের পত্রিকাগুলোর এখন বোঝার সময় এসছে যে আপনারা যদি দায়িত্বপূর্ণ সাংবাদিকতা না করেন, তাহলে কিন্তু মানুষ বিকল্প পন্থায় সংবাদ আহরণ এবং সংবাদ বিতরণের দিকে ঝুঁকবে, এবং সেটাই ঝুঁকছে। আপনি আমাদের মেইন স্ট্রিম পত্রিকাগুলো, যে কোনো পলিটিক্যাল ব্যাপারে যদি বলি, পলিটিক্যাল ব্যাপারে যদি দেখেন যে এক ধরনের একপেশে নিউজ করে, আপনি কমেন্ট কলমে গিয়ে দেখবেন যে পাঠক এসে ধুয়ে দিচ্ছে, এবং সে তার মতো করে তার ফেসবুকে নিউজটা ছড়াচ্ছে। ফলে আমাদের পত্রিকাগুলোর এখন দেখার সময় এসছে, সাংবাদিক ভাইদের এবং নীতি নির্ধারকদের, যে এই যে পরিবর্তিত দুনিয়া, যেখানে সোশ্যাল মিডিয়া প্রত্যেকে ব্রডকাস্টার এবং প্রত্যেকের একটা রিসিভার আছে, সেখানে আপনি কিভাবে আপনার নিজেকে আপডেটেড রাখবেন, এবং আপনার পক্ষে এখন আর আপনার মাফিয়াগিরি করা সম্ভব কিনা, মানে আপনার ব্যক্তিগত পছন্দ। মাফিয়াগিরি পড়তে আমি বোঝাতে চাচ্ছি যে, ধরুন আমি একজন সম্পাদক, আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে এইটা, সুতরাং এটাকে আমি হাইলাইট করতে হবে। আমি একে অপছন্দ করি, সুতরাং একে ধুয়ে দাও। এই যে এটাই মনে করি স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। না, আমি একটু অ্যাড করি, সেটা আমরা মানে চাচ্ছিলাম যে গুরু গম্ভীর দিকে যাব না ঈদের মধ্যে, কিন্তু আর টেনে রাখা যাচ্ছে না। এটা এমন একটা জায়গায় চলে আসলো একাডেমিক্যালি, যেটা মেক বিলিভ মিডিয়াতে খুব একটা সময় ব্যাপক চর্চা ছিল, যে মিডিয়া কিভাবে মানুষকে, চলচ্চিত্রই হোক আর একেবারে ডেইজ ইভেন্টের যে নিউজ, সেটা কিভাবে প্রদর্শন করছে, বা সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। সেটাতে আরেকটু ফিরে আসবো একটা বিরতির পরে, যে সত্যিকার অর্থেই এই ক্ষেত্রে, কারণ একটা জিনিস আমরা জানি, যদি ঠিকমতো মানুষের কাছে মেসেজটা না দেয়া যায় যে কোনটি ভালো ছবি কোনটি খারাপ ছবি, এটা গুরুত্ব আছে অবশ্যই। কারণ আমি যখন একটা ছবি দেখতে যাব, আমি কিন্তু রিভিউ চেক করি, আমি চেক করি যে কোন পত্রিকায় কি বললো ছবিটা নিয়ে, সেগুলো, কারণ আমার তো সময় কম, আমি সবগুলি ছবি দেখতে পারবো না। ফলে এটা নিয়ে একটু আলোচনা ফিরে আসবো একটা বিরতির পর। আশা বাংলাদেশে যাচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। কামার আহমেদ সাইমন, এই যে প্রসঙ্গটা ফারুকী ভাই বলল, যে মিডিয়া কিভাবে দেখছে, সেটার উপরে অনেকখানি নির্ভর করছে। তো এই প্রজন্ম যারা এগিয়ে আসছে, এদেরকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মিডিয়া তো অবশ্যই একটা ভূমিকা পালন করবে। সব মিলিয়েই যদি চলচ্চিত্রের পরিবেশটা একটু ভিন্ন করতে হয়, সেক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা নিশ্চয়ই প্রয়োজন। সেইটা আসলে কি? মানে আমি একদম এই বিষয়ে বলতে কোনো দ্বিধা নেই। আমি মনে হয় ফারুকী ভাই এগ্রি করবেন যে আমরা কিন্তু বরঞ্চ ওয়ান অফ দ্য মোস্ট প্রিভিলেজ ট্রিটেড ইন দ্য মিডিয়া, মানে এটা কিন্তু স্বীকার করতেই হবে। হ্যাঁ, আমরা মিডিয়ার কাছ থেকে কিন্তু একদম মানে যা
যতটুকু পাওয়ার না তার চেয়ে মাঝে মাঝে মনে হয় আমি বেশি আমরা পাচ্ছি। এই কৃতজ্ঞতার স্বীকার করেই আমি একটা প্রসঙ্গ বলতে চাই, সেটা হচ্ছে যে যদি আপনি আগের চলচ্চিত্র রিভিউগুলোর দেখেন, মানে জায়গায় ফিরে যাই, আমার মনে আছে ছোটবেলায় আমরা বিচিত্রায় মাহমুদা চৌধুরী মাহমুদা চৌধুরী ভাই, আমার নামটা অত মনে নেই, মানে একটা চমৎকার একটা রিভিউ ছিল, যেখানে যেই রিভিউ পড়াটা এক ধরনের এন্টারটেইনমেন্ট ছিল। এখন আজকে কিন্তু আমরা এই রিভিউগুলো খুব মিস করছি। আমরা এখন আইদার একটা ছবিকে মানে ধুয়ে দিচ্ছি একদম, মানে এটা কিছুই হয়, অথবা দেবতা বানিয়ে দিই, অথবা এটা হচ্ছে লাস্ট ফিল্ম, মানে লাস্ট ফিল্ম আর্ক, মানে ফার্স্ট এন্ড লাস্ট। এটাতে হয় কি, যেটাতে আমাদের আসলে গ্রোথ মানে এটা চলচ্চিত্র থাকছে না, কারণ চলচ্চিত্র তো বলা যায় যে কিছু ভালো কিছু খারাপ সবটা মিলেই থাকবে। মানে আপনি যদি একজন তরুণ নির্মাতাকে যদি কনস্ট্রাকটিভলি এনকারেজ করতে না পারেন, তাকে যদি ব্লান্টলি আইদার ডিসকার্ড করেন অথবা ব্লাইন্ডলি যদি তাকে আপনি মানে পুশ করেন, তার দুটাতেই কিন্তু ক্ষতি আছে। মানে তখন হবে কি, তার ভিতরে তরুণ আসলে কি নিয়ে কাজ করে, তরুণ একটা পুশ নিয়ে কাজ করে, তরুণ কেন কাজ করে, সে কোনো কিছু রিচ করতে চায়, সে কেন রিচ করতে চায়, সে কিছুতে একটা বিশ্বাস করে। তো সেই জায়গাটাই কি আসলে মিডিয়ারও কি একটা অবস্থানগত বা প্রজেকশনগত একটা জায়গা, মানে রোল আছে তো আমাদের। সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের অনেক দূর কাজ করার আছে। এবং যেটা আরেকটা প্রসঙ্গ এসছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যেভাবেই এটাকে কন্ট্রোল করতে চান, এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। তার ফলে এক ধরনের মানে ডেমোক্রেটাইজেশনের একটা এফেক্টও কিন্তু আমাদের মধ্যে পড়ছে, কিন্তু যে আমরা চাইলেও অনেক কিছু আমরা ফিল্টার করতে পারছি না, আবার অনেক কিছু আমরা ফিল্টার করছি কিন্তু সেটা আবার অন্যভাবে বের হয়ে যাচ্ছে। তো এইরকম একটা প্রচন্ড রকম অস্থিরতার সময় দিয়ে যাচ্ছি কিন্তু আমরা। আর আমি বারবার আবার ওই প্রসঙ্গটা বলবো যে এটা 71 পরের জেনারেশন, এটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে এই ডিমার্কেশনটা। আমার কাছে কেন জানি মনে হয়, আমি জানি না আপনারা এগ্রি করতেও পারেন না করতে পারেন, 2011-12 পর থেকে সম্ভবত এই ডিমার্কেশনটা খুব পরিষ্কার। মানে সামহাও 40 বছর আমরা পার করলাম তো, মানে 71 থেকে 2011, 40-এ কিন্তু আমাদের একটা মানুষ যেরকম ম্যাচিওর হয়, 40-এ হয়, 40-এ হিজরত হয়, মানে 40 একটা ম্যাজিক ফিগার, কিন্তু মানে জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে কিন্তু আমরা ওই জায়গাটায় চলে আসছি। এখন আমাদেরকে খুব কেয়ারফুলি এই ব্যাপারটা যদি আমরা হ্যান্ডহোল্ড না করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ওয়েভটা মিস করে যাব। যেটা আমি যদি একটু রিড করি হিস্ট্রি, আমরা কিন্তু কয়েকটা ওয়েভ মিস করেছি চলচ্চিত্রের ক্ষেত্রে। আপনি মিড-80s একটা ওয়েভ এসেছিল কিন্তু, যেটা শর্ট ফিল্ম ফোরাম বা তারেক মাসুদ বা মসুদ ইসলাম এদেরকে ধরে কিন্তু একটা ওয়েভ আসছিল, যেটা পরবর্তীতে ঠিক সেইভাবে সাস্টেইন করতে না পারলেও মানে কিছুটা ছিল। পরে দেখেন আপনি 2000 সাল থেকে 2010 পর্যন্ত, এই 10 বছর এক ধরনের একচেটিয়া টেলিভিশন কেন্দ্রিক, নাটক কেন্দ্রিক নির্মাতা তৈরি করার একটা মানে স্বপ্ন দেখানো হলো, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা সেইভাবে রেজাল্টটা খুব বেশি পেলাম না, 2-1 মানে বিচ্ছিন্ন ছাড়া। এখন 2011 থেকে এখন যেটা আসছে, সেটা 2021-এ গিয়েও যদি আমরা যাতে সেই দুঃখটা না করি, 2031-এ গিয়েও যাতে আমরা এই একই ফ্রাস্ট্রেশন নিয়ে কথা না বলি, সেইটার জন্য আমার কাছে মনে হয় যে অ্যাজ এ মানে লিটমাস পেপার, আমরা লিটমাস পেপার অ্যাসিড টেস্টের জন্য যেরকম লিটমাস পেপার হয়, সেই লিটমাস পেপারের মতো মাঝখানে মিডিয়ার একটা রোল আশা করছি, দাবি করছি। মিডিয়ার এই রোলটার ক্ষেত্রে অবশ্যই আমাকেও ক্রিটিক্যাল হতে হবে। অনেক সময় কিন্তু যেটা আপনাদের দুজনের বক্তব্যে আসছে যে মিডিয়া ঠিক মতো ক্রিটিক্যাল রোলটা পালন করতে পারছে কিনা, এবং টেকনিক্যাল ক্ষেত্রে ধরেন আমি ল রিপোর্ট করেছি দীর্ঘদিন, আমি তো লয়ার না, আমি ল বুঝিও না, আমি কোথায় যেতাম, আমি যে ল বুঝে এরকম একজন সিনিয়র লয়ারের কাছে। ফিল্ম ক্রিটিকের ক্ষেত্রে সেই ব্যাপারটা যথেষ্ট হচ্ছে কিনা, যে ধরেন একজন রিপোর্টার, এটা যেটা হচ্ছে যে রিপোর্টারের যে ক্রিটিক্যাল ভিউটা সেইটুকুই শুধু পাওয়া যাচ্ছে, কিন্তু নট নেসেসারিলি হয়তো রিপোর্টার ওই বিষয়ে একেবারেই বিশেষজ্ঞ না। সেই ক্ষেত্রে কিন্তু আবার নির্মাতাদের উপরে বাড়তি একটা চাপ চলে আসছে, যেহেতু এখনো ওই তৈরি হয়নি। আচ্ছা, আমি জাহিদ ভাই, আমি এখানে একটু আমার প্রসঙ্গটা ক্লিয়ার করতে চাই। একটু প্রসঙ্গটা হচ্ছে আমার মিডিয়ার উপর অভিযোগটা কোথায়। এটা প্রথম অনেকগুলো ছোট ছোট, যদি আমি নিটিগিটিতে না যাই, মানে বড় মোটা দাগে আমার অভিযোগটা কোথায়, বা আমার প্রত্যাশা আমি পূরণ হতে দেখছি না একজন বাংলাদেশি হিসেবে, সেই জায়গাটা আমি বলতে চাই পরিষ্কার। আমি মনে করি বাংলাদেশ এখন, আমাদের সম্ভাবনা আছে, তরুণদের মধ্যে বারুদ আছে, আবার তরুণদেরকে চাপিয়ে রাখার জন্য হীনম্মন্যতার চাষ তৈরি করা হচ্ছে। আমি মনে করি আমাদের মিডিয়া, এই বাংলাদেশের সংবাদপত্রগুলো বিশেষত, এমনকি টেলিভিশনও, আমাদের মধ্যে, আমাদের দর্শকদের মাথায় এক ধরনের হীনম্মন্যতার জন্ম দিচ্ছে। হীনম্মন্যতাটা কীরকম? হীনম্মন্যতার হচ্ছে আপনার নিউজ রিপোর্ট, আপনার ট্রিটমেন্ট, আপনার অতিরিক্ত কলকাতা এবং ভারত প্রেম এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আপনি দর্শকের মাথায় তৈরি করছেন, শোনো তুমি অর্ণবের গান শোনো না, হে এটা খ্যাত,
হাবিব ও নো ওল্ড, তোমাকে অরিজিৎ সিং শুনতে হবে, অথচ ওর চেয়ে অনেক মহান গান হয়তো মিনার রহমানের মতো একটা ইয়াং ছেলে করলো, আপনি ওটাকে প্রমোট করবেন না। ফলে এই যে মিডিয়া তৈরি করছে, মিডিয়া শিখিয়ে দিচ্ছে কোনটা ইন ট্রেন্ড, কোনটা ফ্যাশনেবল, কোনটা তোমাকে শুনতে হবে, কোনটা শুনলে তুমি জাতি উঠবা, কোনটা শুনলে তুমি খ্যাত হবা না। এই জিনিসটা হচ্ছে বিপজ্জনক। মিডিয়া আইকন তৈরি করছে, মিডিয়ার স্বপ্ন তৈরি করছে, এবং সমস্ত আইকন এবং স্বপ্নগুলো আমি দেখছি ওই পারের কলকাতা বা মুম্বাইয়ের। কলকাতা মুম্বাইয়ের বিরুদ্ধে আমার কিছু নাই, কলকাতা মুম্বাই আমার সারা সব বন্ধু বান্ধব, আমার নেক্সট ফিল্মের কো প্রডিউসারও ইন্ডিয়ান। কিন্তু মনে রাখতে হবে, আপনি যদি বাংলাদেশের কথা বলেন, ইন্ডিয়া যেরকম তার আইকন তৈরি করে, তার স্টার তৈরি করে, আপনার মিডিয়ারও জানতে হবে হাউ টু ক্রিয়েট ইউর আইকন, হাউ টু ক্রিয়েট ইউর স্টার। আমি মনে করি আমাদের মিডিয়ার সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় আমি অভিযোগ মনে করতে চাই তাদের বিরুদ্ধে, তারা বাঙালি মানুষের মনে এক ধরনের হীনমন্যতার জন্ম দিচ্ছে। এটা অবশ্যই বলা যায় যে মিডিয়ার একটা কাজই যে এটা মিডিয়ার স্বার্থেই প্রয়োজন। মিডিয়ার কিন্তু সবসময়ই নায়ক দরকার, সেটা খেলার মাঠ ছাড়া আর খুব বেশি জায়গায় তৈরি হচ্ছে না। এবং আমরা নায়কের জন্য কিন্তু খেলার মাঠ এবং রূপালী পর্দা এই দুইটাই সবচেয়ে বড় জায়গা। সেখানে ধরেন যত বেশি তৈরি করা যাবে মিডিয়ার জন্য, তত সেলিং প্রোডাক্ট বাড়বে। মিডিয়া এখন সহজ জায়গায় চলে গেছে। আবার বলছি আপনাকে, একটা হচ্ছে যে অবশ্যই মিডিয়ার নায়ক দরকার, কিন্তু মিডিয়া ভাবছে আমার তো কলকাতার গায়ক আর নায়ক বিক্রি করে, মুম্বাইয়ের গায়ক নায়ক বিক্রি করে চলছে, তাহলে তো আমার আর চিন্তা করার দরকার নাই। আমি আবারও বলছি যে আমি মনে করি ইতিহাস এটা সাক্ষ্য দিবে এবং ইতিহাস বিচার করবে 50 বছর পরে এই গত 10-15 বছরের মিডিয়ার কার্যক্রম, এবং হয়তো সামনে একই কাজ করবে তারা। বাংলাদেশের ইতিহাস একটা কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে 15 বছর ধরে। আমি মনে করি সুকৌশলে সচেতনভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে হীনম্মন্যতার জন্ম দিয়েছে মিডিয়া। বাংলাদেশের মানুষের মাথা থেকে বাংলাদেশের লোকাল আইকন, লোকাল হিরো, লোকাল সিঙ্গার, লোকাল ফিল্ম মেকার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে এটা আমি একদমই যে একদম খুব প্ল্যান্ড ওয়েতে এরকম হচ্ছে, আমি এটা সম্মান রেখেই বলছি ফারুকের ব্যাপারে। আমি ঠিক এইভাবে এতটা মানে রূঢ়ভাবে বা এইভাবে আমি এখনো দেখছি না। মানে আমি আদরের সঙ্গে বলছি, মানে রূঢ়র কিছু নাই এখানে। না, আমি বলছি যে আমি পুরোপুরি হয়তো এটা ওইভাবে এগ্রি করতে পারছি না, কিন্তু আমি যেটা আসলে পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা ফিউচারটা। মানে আমি যেটা বারবার বলছি যে এটা যদি পোস্ট 71 ওয়েভ হয়ে থাকে, সেটাকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি। এবং এটা মানে গত 15 বছর কি হয়েছে সেটা দিকে আমি তাকাবো না, বরঞ্চ আমি দেখবো যে আগামী 15 বছরে এই যে স্টার তৈরি করার প্রক্রিয়া, এইটা কিন্তু আসলে এক ধরনের মিডিয়ার দায়িত্বের মধ্যে পড়ে। ইউ আর রাইট। আপনি যখন বলছেন যে একজন যেমন আমরা এই জায়গাটা আরেকটু ভালো মতোই জানা দরকার, কারণ এইটা এমন একটা প্রসঙ্গ যেটা কিন্তু মিডিয়ার জন্য প্রয়োজন, অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ যত বেশি স্টার থাকবে মিডিয়ার জন্য কিন্তু প্লে করার তত বেশি সহজ থাকবে। কারণ আপনি কেন এখন সাকিব আল হাসানের বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, কারণ বিকল্প নেই। মিডিয়া বলেন যে প্রচার করতে চাচ্ছেন, আমরা তো এগুলি সবগুলির একটা পার্ট। ফলে আমাদের আসলে দৃষ্টি দিতে হবে যে এই 15 বছরে যদি ভুল হয়েই থাকে, এই ভুল যাতে সামনে 15 বছরে আবার না করে। আমাদের কিন্তু সামনে প্রত্যেকের সামনে একটা প্রিন্ট দিতে হবে, যে একটা ব্লু প্রিন্ট দিতে হবে যে না, আমরা যা করেছি এটা যথেষ্ট না, আমাদের নিজেদের সাথে কিছু নতুন ভাবে ভাবনার দরকার, যেটা 71 পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতারা করছে, সেটা এখন যারা মিডিয়াতে আছে তারাও তৈরি করবে। সেই জায়গাটায় আমরা যদি যেতে পারি, তাহলে হয়তো এই সংকটটা আর ফিরে দেখতে হবে না যে এই সংকটটা এখনো চলছে। আমরা একটা বিরতির পরে আবার আসবো, তবে আমিও মনে করি যে কিছুটা সংকট আছে। আশা বাংলাদেশে যাচ্ছে একটা বিরতিতে। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। সাইমন, স্টার তৈরির ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই যে আসলে এটা শুধু মিডিয়ার ব্যর্থতা, নাকি আসলে আমাদের মিডিয়ামেরও কিছুটা ব্যর্থতা আছে চলচ্চিত্র? না, এটা শুধু চলচ্চিত্রের একটা ঘটনা না, আমি যেটা বলবো বরঞ্চ এটা একটা কালেকটিভ ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা সোশিও ইকোনমিক্যাল, পলিটিক্যাল, জিওগ্রাফিক্যাল অনেকগুলো প্রেশার আছে আমাদের উপর। মানে আমরা দেখেন একটা ভারত থেকে যখন একজন নায়িকা আসেন, উনি যদি এখানে একটা সাবান বা তেল প্রমোট করতে আসেন, সেটাকে নিয়ে আমরা যেভাবে মানে জ্বরগ্রস্ত হয়ে যাই, সেটা কিন্তু আমাদের এখান থেকে একজন অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করলেও সেই জ্বরটা মানে আমাদের কম হয়। এইটা আমার কাছে মনে হয় যে আমি বারবার ওই পয়েন্টটাতে স্ট্রেস করব, যে এইটা আমরা বোধহয় এই চ্যাপ্টারটা ক্রস করতেছি।
আর আমরা সামনে যে চ্যাপ্টারের দিকে আগাচ্ছি, মানে যেটা আমি 2011 পর 40 বছর উত্তর বাংলাদেশের জায়গায় বলছি, সেইখানের এখনকার প্রজন্ম কিন্তু এই হীনমন্যতা নিয়ে ঘুরে না যে ভারতের যে কোনো কিছুই ভালো বা ভারতের অমুকই ভালো বা এইটার বাইরের হইলেই ভালো, এইটার থেকে কিন্তু অনেকটাই বের হয়ে আসছে। এখানেই আমাদের আসার জায়গা। এই জায়গাটা কিন্তু আসার জায়গা। মানে এখন কিন্তু একটা একটা 20 বছরের ছেলে কিন্তু দুম করে এটা ওই প্রেশার নিয়ে বড়ই হয় না যে অমিতাভ বচ্চন করো স্টার, এই প্রেশার ওর মধ্যে নাই। ও সরাসরি চিন্তা করে যে আমি এটা নিয়ে এখানে চলে যাবো, বা আমি এটা নিয়ে ওখানে চলে, মানে এই মুহূর্তে হার্ভার্ডে পড়ার কথা চিন্তা করে, এই মুহূর্তে রকেট বানাবার কথা চিন্তা করে, এই মুহূর্তে গোপ্রো নিয়ে পানির নিচে ডুব দেয়। হ্যাঁ, এর কোনো হীনমন্যতা নাই, এর কোনো ফ্রি বার্ডের মতো। এই জায়গাটা আপনি অ্যাজ এ মিডিয়া আইডেন্টিফাই করছেন কিনা সেটা কিন্তু ভবিষ্যৎ আসলে সাক্ষী দেবে। সেটাই ডিপেন্ড করবে যে এই ছেলেটা আজকে যে পানিতে লাফ দিল গোপ্রো নিয়ে বা রকেট বানাবার জন্য গুগলে, সেখানে আপনি ওকে কতটুকু কেটার করলেন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা এই জায়গাটায় আমরা বলতে চাচ্ছি পজিটিভলি। আমি বারবার বলছি, এটা যে সংকটের কথা বলছিলাম আমরা, সেই সংকটটার আমরা একটা ক্রস করছি। সেইখানে ভবিষ্যৎটা ঠিক করে দিবে আপনি এবং আমরা মিলে এই জায়গাটা ক্রিয়েট করতে পারি কিনা। যদি ক্রিয়েট করতে না পারি জাহিদ ভাই, আজ থেকে 10 বছর পর কিন্তু আমরা ঠিক এই আলোচনায় থাকবো। আর যদি ক্রিয়েট করতে পারি তাহলে আমি এই সময়টাকে সেলিব্রেট করব। অবশ্যই এই সেলিব্রিটি আমরা করতে চাই। নিশ্চয়ই ফারুক, আমাদের তো একটা জিনিস অন্তত ভালো যে আমরা স্বীকার করতে পারছি এখন যে আমরা এই যে একটা ক্রস রোডের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা সময় কিন্তু ডিনায়াল টেন্ডেন্সিটা ভীষণ ছিল, যে যদি আপনি বলেন যে এই জিনিসটা হচ্ছে না তাহলে লোকে বলবে যে না তুমি আমারে পছন্দ করো। সেইখান থেকে বের হয়ে আসার যেমন এটা একটা উত্তরণ। সেইখান থেকে আপনি যেমন মনে করছেন যে মিডিয়া যথাযথভাবে কাজটা করছে না, করতে পারছে না, আবার একই সঙ্গে মিডিয়াও কিন্তু আমি দেখি অন্তত নতুন যে কোনো একটু ভিন্ন যদি চলচ্চিত্র হয়, একটু ভিন্ন যদি একটা বিজ্ঞাপনও হয়, সেটা নিয়েও কিন্তু আলাদা স্পেস দিচ্ছে। এটা একদম পরিষ্কারভাবে আমার কথাটাকে আপনি যেন ভুল না বুঝে কেউ, মিডিয়া বাংলাদেশের সংবাদ একদমই ছাপছে না, বাংলাদেশের ছবিগুলোকে প্রমোট করছেই না, ব্যাপারটা তা না। আমি যে জায়গাটাতে আমি আমার কি বলে আমার অভিযোগের কথাটা বলেছি, যে দর্শনগত জায়গাটা আপনি যদি ওভারঅল দেখেন, যেটা এতক্ষণ বললাম, যে আপনি ইন্ডিয়ান কোন একটা অখ্যাত স্টার আসলে আপনি যে পরিমাণ জায়গা দেন, আপনি সেই পরিমাণ জায়গা বাংলাদেশের একজন কোন স্টারকে দিচ্ছেন কিনা। ফলে এই জায়গাটা এটা গোলমাল তৈরি করে। এটা গোলমাল তৈরি করে মানে কি, এটা যে একজন শ্রোতার মনে এক ধরনের হীনম্মন্যতার জন্ম দেয়, যে অর্ণবের চেয়ে বোধহয় ওটা ইন ট্রেন্ড বেশি। এইটা আমাদের জন্য গোলমালের। কিন্তু আসার জায়গাটা হচ্ছে যে আমি প্রথমে যেটা বললাম, যে আমাদের দর্শক ও যে কথাটা বারবার বলছিল কিছুক্ষণ আগে, যে এই যে তরুণ প্রজন্মটা, যে 71-এর পরবর্তী প্রজন্ম, এরা আসলে কম হীনম্মন্যতায় ভোগে। তো এই প্রজন্মটাই তো আসলে আমাদের দর্শক। তো আমি সেই কথা বলছি, আমাদের দর্শকটা রেডি আছে, নির্মাতা হয়তো কিছু কিছু রেডি আছে, আমাদের আরো রেডি হতে হবে। মাঝখানে যে ভূমিকাটাগুলো রাখবে, যে মিডিয়া, কারণ মিডিয়ার কথা বারবার বলছি কেন, কারণ এই সময়ে মিডিয়ার ভূমিকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অলসো আমি মনে করি সরকারের পলিসিগত কিছু ব্যাপার আছে, যেটা আমি যদি আমার চলচ্চিত্রের কথা বলি এবং টেলিভিশনের কথা বলি, এই দুইটা ইন্ডাস্ট্রি ঠিকভাবে পারফর্ম করবে কিনা, এটার জন্য গভর্নমেন্টের পলিসি লেভেলের অনেক সাপোর্ট লাগবে, এবং সেই পলিসিটা এক্সিকিউট করছে কিনা সেটা লাগবে। ফলে এই দুইটা জায়গা যদি হয়, তাহলে আমি মনে করি যে অফকোর্স আমাদের একটা আসার জায়গা তো আমি দেখতে পাই। এবং আপনি যেটা বললেন যে আমরা সমস্যাটা এখন চিহ্নিত করতে পারছি, এটা তো একটা উত্তরণ বটেই, অবভিয়াসলি এটা একটা উত্তরণ। না, আমরাও যেটা দেখছি যে অনেকগুলি ছবি কিন্তু আলোচনা আসছে, ভালো হচ্ছে। ধরেন জালালের গল্প এখন চলছে, তাই না? জালালের গল্প নিয়ে কিন্তু ফেসবুকেই অনেকগুলো লেখা এসেছে, যে এবং সেখান থেকে উৎসাহিত হয়ে মানুষ দেখতে যাচ্ছে। সেটা কিন্তু এক ধরনের স্পাইরাল ইফেক্ট তৈরি করে, এবং আমাদের যে কনভেনশনাল মিডিয়া এটার চেয়ে অনেক বেশি ইফেক্টিভ। যখন আপনি দেখছেন যে একজন আমার পরিচিত লোক যে ভালো সিনেমা বোঝে, সে দেখে এসে বলছে যে এটা ভালো, বা যে কোনো ছবির ক্ষেত্রে। আমি কিন্তু এই জায়গাটাতেই বরঞ্চ আইডেন্টিফাই করতে চাচ্ছিলাম যে একটা জালালের গল্প বা একটা শুনতে কি পাওয়া বা একটা টেলিভিশন, এই জায়গাগুলো যেভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে মিডিয়াও কিন্তু সাথে সাথে সেটাকে জাম্পিং করছে, সোশ্যাল মিডিয়াতেও এটা আসছে। কিন্তু একই সাথে প্যারালালি অনেক সময় আমাদের দুই একটা অস্থিরতার কারণে একটু ভুলভাল প্রমোশনও কিন্তু হয়ে যাচ্ছে। এবং সেই ভুলভাল ট্রিটমেন্টের জায়গাটায় আমরা শুধু একটুখানি চেক করতে বলছিলাম, যে যেহেতু আমরা একটা ক্রস রোডের মধ্যে দাঁড়িয়েছি, এটা খুবই ক্রিটিক্যাল। এই মুহূর্তে আমরা যদি কোনো একটা দুইটা ভুল পরপর হয়ে যায়, তাহলে কি হবে, যে আমরা বলে দিলাম যে অমুক ছবি কানে যাচ্ছে বা অমুক ছবি টরন্টোতে যাচ্ছে, যে এই ব্যাপারটার মধ্যে না এক ধরনের গোলমাল হয়ে যাবে। তখন হবে কি, আমরাই কিন্তু এরপরে ট্রাস্ট হারাবো। আমি কিন্তু দর্শকের কাছে বলতে পারবো না। ম্যাপিং স্ট্যান্ডার্ডাইজেশনের
করতে পারি মিডিয়াতেও, তাহলেই হয়তো এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এটা আরো সামনের দিকে এগিয়ে যাবে, কারণ এটার কোনো বিকল্প নেই। দর্শকও মিডিয়ার দিকে তাকিয়ে থাকবে এবং যারা তৈরি করছেন তারাও কিন্তু মিডিয়ার দিকে তাকিয়ে থাকবে এবং একই সঙ্গে সামনে যেতে হবে। ফারুকী এবং সাইমন, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ। আচ্ছা, আমরা এই রাগান্বিত কথা ঈদ মোবারক জানাবো না একটু হাসি মুখে? এমন এক প্রসঙ্গ আপনি এনেছেন সব। ঈদ মোবারক সবাইকে। সবাইকে দোয়া। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।